এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান। তো যাই হোক, সেরকমই একটা জিনিস তোমাদেরকে দেখাই। তোমাদের ছোটোবেলার থেকে এগুলোতেই আমরা সাবান মেখে বড় হয়েছি। বন্ধুরা গুড মর্নিং। দেখো সকাল সকাল কি সুন্দর জিনিস তোমাদের দাদাভাই পাচ্ছে। অবশ্যই কার দরকার তোমরা কিন্তু নিয়ে নিও। দেখতে পাচ্ছ এই লঙ্কাগুলো কত পাতলা পাতলা, একটুতেই এগুলো বড় হচ্ছে না, এরকমই জাত বোধহয় নাকি হয়তো। এই যে দেখছো না, একটু পেকে গেছে, লাল হয়ে গেছে। হ্যাঁ এটা এরকম, ফলনটা কম। ওই বুলেটটা সব থেকে ভালো, বুলেটটার ঝালটাও বেশি। এই যে বুলেটটা, আর এই যে এখানে একটা বুলেট হয়েছে, এই যে এখানটা একটা হয়েছে দেখি। এটা বুলেট, বুলেটটা উপর দিকে তাকিয়ে থেকে হবে। উপর দিকে তাকিয়ে আছে একটা লঙ্কা দেখো। এটা ওই যে তোমার চোখের সামনে। ও এটা বুলেট, সে বুলেট জালি ফুটেছে। একটা লঙ্কা ধরা পড়েনি এখনো। হ্যাঁ গোড়ায় মাটি লাগবে। একটা তো গাছ মরে গেল, যে গাছটা ভালো ছিল, ওই গাছটায় প্রচুর লঙ্কা হতো। কিন্তু এই দেখো লাফা হয়ে গেছে গো বরবটি না। সে গাইস দেখো আমাদের এখন মানে কয়দিনে হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ বরবটি, চাল্লিশা বরবটি এটাকে বলে। 40 দিনের মধ্যে উঠে কমপ্লিট হবে। আর রিসেন্ট লাগানো হয়েছে কয়দিন মাত্র। তারপরে আমার ওই গাছটা একটু বড় হওয়ার পরে যে ফুল ফুটেছিল তখন দেখেছিলাম, তারপরে আর আশা হয়েছিল না। এই যে দেখো কত বড় বড় লাফা হয়েছে। এত সুন্দর লাগে যখন কষ্ট করে জিনিস চাষ করে যখন এই ফলগুলো পাওয়া যায় না, সবজিগুলো, তখন এত সুন্দর লাগে না, কি বলবো তোমাদের। আর যারা করে তারাই জানে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে করলা রয়েছে। এই যে এগুলো হচ্ছে বাহান দিতে হবে, তো বাহান দেয়া হয়নি। তো মানে বাঁশ এরকম কঞ্চি নেই, সেই জন্য নিচেই হচ্ছে। তো নিচে যেগুলো হবে সেইগুলোই দেখা যাক কতটা হয়। আর এই যে শশা গাছ, শশা গাছটা মরে যাচ্ছে। কারণ কি বলো তো, এখানে হচ্ছে বালি মাটি, আর শশা গাছে রেগুলার জল লাগে। তো মাঝে আমরা 2 দিন জল দিয়েছিলাম না, একটু কাজের ব্যস্ততা থাকায়। তো সেই জন্য শশা গাছগুলো একদম লাল হয়ে পুড়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর খুব কষ্ট করে লাগিয়েছিলাম গাছগুলো, কিন্তু এইভাবে মরে যাবে বুঝতে পারিনি। নিজেদের দোষের কারণে কিন্তু মরেছে, দেখতে পাচ্ছ তো। এই যে এগুলো কিন্তু সব শশা গাছ ছিল। এই যে গোড়াতে জল নেই, সেই জন্য মরে যাচ্ছে। অনেক কষ্ট করে লাগানো হয়েছে গো, কিন্তু একটু যদি যত্ন করে দেখতাম তাহলে হয়তো হয়ে যেত। এই যে এদিকে রয়েছে আরও লাফা গাছ। তো এগুলোতে ফুল এখনও আসেনি। আর এইটা হচ্ছে জবা ফুলের গাছ। জবা ফুলের গাছটা এখানে তোমাদের দাদাভাই লাগিয়েছে। সকালে মর্নিং ওয়াকে না হেঁটে গিয়ে যদি এগুলোতে কাজ করা যায়, নিজের শরীরটা ভালো থাকবে, তাই না? এই দেখো দেখো নিচে একটা লঙ্কা ফেললাম। ওই গাধার মতো বাড়িতে বসে বসে খাওয়া আর ওই সকালবেলায় উঠে মর্নিং ওয়াক করার থেকে, এই যে দেখতে পাচ্ছ একটুখানি ওই মর্নিং ওয়াক না করে গাছের প্রতি চর্চা এবং যদি নজর দেওয়া যায়, তাহলে মর্নিং ওয়াক করারও দরকার পড়বে না। আর সেই মর্নিং ওয়াকটা আমাদের এখানেই হয়ে যায়। আর এখান থেকে দেখো আমরা কতগুলো লঙ্কা পেয়ে গেলাম। আজকে শুধু লঙ্কাই পেলাম। আর চলো বেগুন গাছগুলো তোমাদের দেখায়। এটা হচ্ছে রিসেন্ট একবারে নতুন গাছ, দেখতে পাচ্ছ প্রচুর বেগুন এসেছে। না না এগুলো ভাঙা যাবে না, একদম ছোট। নতুন গাছের বেগুন না পুরনো গাছের বেগুন ভাঙতে বলছো? ভাই পুরনো গাছের বেগুন একদম জালি জালি আছে, এগুলো ভাঙা যাবে না। তো এই যে দেখতে পাচ্ছ বিষ সার ছাড়া একদম তৈরি হচ্ছে আমাদের ঘরোয়া পদ্ধতিতে। একদম মানে কি বলবো, আগের যুগে যেমন চাষ হতো বিষ সার ছাড়া, তো সেই রকমই চাষ করার চেষ্টা করছি। আর যতটুকু পারছি তোমাদের তুলে ধরারও চেষ্টা করছি। এই যে দেখো প্রচুর প্রচুর ফুল এসেছে। তো গাইস যাই হোক, এগুলোকে এখন তোমার হচ্ছে প্রতিদিন জল দিতে হবে, নাহলে কিন্তু বেগুনগুলো টেকবে না। তো গাইস দেখো এই বেগুনটা কবে কবে ধরা পড়েছে এবং বয়সও হয়ে গেছে। আব্বা এই যে দেখতে পাচ্ছ কবে কবে একবারে বেগুনের গাছের গোড়ায় ছিল, একদম মানে একটু নরম আছে, খাওয়া যাবে কিনা জানি না, কেটে দেখতে হবে। না দেখার ফলে এই হয়েছে জানো তো বেগুনগুলো।
এ না, ঝুড়িটা ভাঙা ঝুড়িটা নিয়ে এসেছো, এখানটা ধরো, এখানটা ধরো, নাহলে এখানটা ধরো। ভাঙলাম, বড় হবে নাকি? হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। দেশ বা দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেললাম। দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি আমি এখন ফুল পাড়তে। তো ফুল গাছের গোড়ায় এসে যেটা দেখছি সেটা হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাই। মানে কথায় রয়েছে না, এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান। তো তো যাই হোক, সেরকমই একটা জিনিস তোমাদেরকে দেখাই। তোমাদের হয়তো আমি এর আগের ব্লগেও বলেছিলাম, কিন্তু দেখাতে পারিনি ঠিক মতো করে। তো গাইজ আজকে পুরোপুরি ভালোভাবে দেখাই। চলো, একটা গাছে কিভাবে দুই রকমের ফুল ফুটেছে এটা আমি স্বপ্নেও ধারণ করতে পারি না, যে এইরকমও মানে প্রাকৃতিকের মানে এমনই প্রাকৃতিক দৃশ্য তোমাদের দেখাই। চলো, এই যে দেখতে পাচ্ছ এটা একটা জবা ফুলের গাছ। ওই যে একটাই কিন্তু গাছ, কিন্তু তার সঙ্গে রয়েছে এই যে একটা ঘিয়া ফুল, ঠিক আছে, এখানে রয়েছে কিছু ঘিয়া ফুল ফুটেছে। আবার এই ডালটায় কয়দিন ধরে খেয়াল করছি, এই যে দেখতে পাচ্ছ এই ডালটায় কয়দিন ধরে খেয়াল করছি যে শুধুই লাল ফুল ফুটছে। মানে একটা গাছেরই দুই রকম ফুল ফুটছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে তোমার হচ্ছে লাল, আর এটা হচ্ছে ঘিয়া। একটাই কিন্তু গাছ, তোমাদের হয়তো আমি বললে হয়তো তোমরা বিশ্বাস করবা কিনা, কিন্তু আমি নিজে একা হাতে লাগিয়েছি গাছটা। যেহেতু এই যে দেখতে পাচ্ছ গোড়া সমেত একটাই গাছ, কিন্তু এই যে দেখতে পাচ্ছ একটাই গাছ, কোনো দু রকমের গাছ নয়। তো একটা ডালেই যেহেতু ফুল গাছটা, তোমরা তো দুই ডালে দুই রকম ফুল ফুটেছে, তো সেটাই তোমাদের দেখালাম। তো গাইস আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো সেটাই বলো। আর এরকম কার কার বাড়িতে গাছ রয়েছে যে এরকম দুই রকম, মানে বিশেষ করে জবা গাছে দেখা যায়। আমি এর আগেও রিলস ভিডিওতে দেখেছিলাম যে একটা গাছে দুই রকম ফুল দেখেছিলাম। তো গাইস আজকে আমারই বাড়িতে হয়েছে, সেটাই আজকে তোমাদের শেয়ার করলাম। তো চলো এখন হচ্ছে ফুলগুলো পেরে নিই, তারপরে যেটা করব সেটা হচ্ছে পুজো করব এবং সংসারের যাবতীয় কাজ করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমি মিঠু, তোমাদেরকে মানে আমার ব্লগে সকলকে মন দিয়ে দেখার জন্য অনুরোধ রইল, স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো আমি যতটুকু পারবো তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব এবং যতটুকু আমার ক্ষমতা যাই আমি আমার ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন হচ্ছে পেরে নিই। পুরো ভিডিওটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে আমরা গ্রামের মানুষ এসি ছাড়া কিভাবে এত ঠান্ডা ঘরে থাকি, তোমাদের সেটাই শেয়ার করব আজকে। তো চলো, এখন হচ্ছে তার আগে যে ঠাকুর পুজো দেওয়া সকালের কাজ, ঘড়ির কাঁটায় প্রায় 8:30 মতো বেজে গেছে। আর আমি এখন ঠাকুর পুজোটা দিয়ে তারপরে অন্যান্য বাকি যে কাজগুলো থাকে সংসারের, সেই যাবতীয় কাজগুলো কিন্তু আমি করে নিই। আজ কিন্তু অল্প ফুল পেয়েছি, তো সেই অল্প ফুল দিয়ে একটা একটা করে সব ঠাকুরকে দেওয়ার চেষ্টা করলাম। আর এদিকে তোমাদের দাদা ভাই আগের দিন লাড্ডু এনেছিল, সেই লাড্ডু দিয়েই আজকে ঠাকুরের ভোগটা আমি নিবেদন করব। এবং আজকের পুজো ব্লগটা তোমরা দেখতে থাকো এবং আমার সংসারের যাবতীয় ব্লগটা দেখতে থাকো। আর এই যে ঠাকুরের আরাধনাটা আগে করে নিই, তারপরে আবার আসি তোমাদের সঙ্গে কথা বলতে। এই যে আমার ঠাকুর দেয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা টিফিন খেতে বসবো। টিফিন বলতে আজ রয়েছে ছোলার ঘুগনি এবং মুড়ি। এটা হচ্ছে আমার বড় মাসি, মানে আমার মায়ের দিদি, আর ওটা হচ্ছে আমার ওই
মাসির ছেলের মেয়ে, মানে আমি হচ্ছে পিসি সম্পর্ক, ভাইজি হচ্ছে। আর এই যে আমার মেয়ে সবাইকে আজকে পরিবেশন করছে। আর ঘুগনিটা কিন্তু আমি বানাইনি, ঘুগনিটা কিন্তু মা বানিয়ে নিয়েছে। আর এদিকে শশাটা আমি কেটে নিয়েছি, আগের দিন রাত্রে তোমাদের দাদাভাই এনেছিল সিঙ্গারা লাড্ডু, তো সেটা দিয়েই আজকে প্রসাদ খেয়ে নিলাম। এবং এই যে তারপরে ঢুকে গেছি রান্নাঘরে। রান্নাটা করে নিলে কিন্তু সংসারের বড় একটা কাজ হয়ে যায়। তো আজকে তোমাদের সঙ্গে মানে রান্নাটা কি শেয়ার করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো যেহেতু মেয়ে বায়না ধরেছিল চিংড়ি মাছ খাবে, সেই জন্য তো আজকে বাজারে সেরকমভাবে মাছও আসেনি। তো তোমাদের দাদাভাই গেছিলো, তো গিয়ে ঘুরে এসেছে, তো শুধু 100 মতো চিংড়ি মাছ এনেছে। তো আমি ভাবছি সেটা দিয়ে আবার কি রান্না করব। আর যেহেতু পটল অনেক সবজি নিয়ে এসেছে, তো সেই সবজি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না। তো আগের দিনে রয়েছে আমের চাটনি এবং সয়াবিনের তরকারি, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে করে নিব ডিমের অমলেট করে এবং ওই চিংড়ি মাছগুলো দিয়ে গামাখা একটা তরকারি, তো সেটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। আর এই যে তরকারিটা কষানো জলটা দিয়ে তারপরে এই যে আমি এখানে চলে এসেছি বাসনগুলো মাজতে। তো বাসনগুলো আমি হাতে হাতে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, নাইলে কিন্তু রান্নার শেষে এক গাদা বাসন পড়ে যায়, তখন মাজতে কিন্তু অনেকটাই বিরক্ত লাগে। এই যে আমার বাসনগুলো মাজা কমপ্লিটও হয়ে গেছে। তারপরে দেখো তরকারির জলটা একটু কিন্তু কমে গেছে। তো এবার কষিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ জলটা দিয়ে দিলাম। তো চলো তরকারিটা ফুটতে থাক, ডিমটা দেওয়ার পর তারপরে কিন্তু নামিয়ে নিব। তো এরকম কারা কারা খেতে ভালোবাসো ডিম অমলেট করে ঝোল, তো অবশ্যই কমেন্ট করো। তো আমি ডিম অমলেট করে ঝোল কিন্তু অনেক দিন আগে খেয়েছিলাম, এরকমভাবে কিন্তু খাওয়া হয় না, তো খুব ভালো লাগে কিন্তু, তাই না? শর্টকাটে রান্নাটাও আজকে আমার হয়ে গেছে, বেশি পদ আর রান্না করতে হয়নি, যেহেতু আগের দিনের তরকারিগুলো রয়েছে তোমাদের সঙ্গে আগেই শেয়ার করলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার ভাতটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, এদিকে আমার ভাতটাও হয়ে গেল। তো চলো ভাতের হাঁড়িটাকে উবুর দিয়ে দিই, তারপরে আবার যে কাজগুলো রয়েছে আমার রান্নাঘরে সেই কাজগুলো করতে হবে। রান্না বান্না করার পর কিন্তু ঘর ক্লিন করাটা একদম মাস্ট। যদি এই ঘরটা সঙ্গে সঙ্গে ক্লিন না করি আমি রান্নাঘরটা, তাহলে কিন্তু এই যে ওভেনের মধ্যে যে তেল চিটে এবং ভাত হতে গিয়ে যে ফ্যানগুলো পড়ে সেগুলো কিন্তু শুকিয়ে গেলে একদম বিরক্ত লাগে, পরে তুলতে খুব কষ্ট হয়। সেই জন্য আমি রেগুলারই যখনই রান্নাটা কমপ্লিট করে নিই সঙ্গে সঙ্গে কিন্তু ওভেন, রান্নাঘর, গ্যাস এবং যেটা দিয়ে আমি মোছামুছি করি সেই ন্যাকড়াগুলোও কিন্তু আমি সার্ফ দিয়ে কেচে নিই। তারপরে সুন্দর করে মেলে রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তবেই কিন্তু আমি রান্নাঘর থেকে বেরোই। যতই আমার দেরি হয়ে যাক, রান্নাঘর থেকে আমার রান্নাঘরের সব কাজ যদি সুন্দরভাবে গুছিয়ে না করি এবং না করে বেরোই, আমার কিন্তু মনের ভিতরে একটা খুঁত খুঁত লেগেই থাকে। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা সুন্দর করে আমি মুছে নিচ্ছি, যেহেতু সকালবেলায় একবার মোছা হয়েছে। জানি না রান্নাঘরের এই সেটটাতে কোনো কিছু লেগে থাকলে মনে হয় যেন আমার গায়েই তেল চিটে পড়ে আছে। সেই জন্য যতটুকু পারি সবসময় কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমার একদম নোংরা এবং অগোছালো ভালো লাগে না। একটু নোংরা অগোছালো করে যদি দেয় তোমাদের দাদা ভাই এবং মেয়ে, আমি কিন্তু বকর বকর করতে থাকি, কিন্তু নিজেই বক বক করে করে কিন্তু আবার নিজেই সংসারের কাজটা কিন্তু বেশ গুছিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ এদিকে যে রান্না করার পরে কড়াই এবং গ্যাসের যে ওভেনটা ছিল সেটাকে নিয়ে আমি ওটা ভিজতে দেব, কারণ এগুলো আর আমার এখন মাজা হবে না। এখন 11টা 10 বেজে গেছে। আমার যেহেতু আবার ভিডিও এডিটের কাজ থাকে, ওই এখন ভোরবেলায় আর উঠে ভিডিওটা এডিট করতে পারছি না, প্রচুর ঘুমের মানে ঘাটতি থেকে যাচ্ছে, সেই জন্য গরমে তো এমনিতে রাত্রে ঘুম হচ্ছে না। তো চলো এই দিনের বেলায় গরমের হাত থেকে বাঁচার জন্য তোমাদেরকে কিছু টিপস শেয়ার করি, যেটা তোমরা এইভাবে মেনে চললে তোমরাও কিন্তু এইভাবে এসির মতো ঘর ঠান্ডা রাখতে পারবে। এসি না থাকলেও কিন্তু ঘর ঠান্ডা রাখা যায়। তো চলো আমি যে টিপসগুলো বলছি সেগুলো যদি তোমরা মেনটেন করো, তোমরাও কিন্তু এইভাবে ঘর ঠান্ডা রাখতে পারে। আমি কিন্তু রেগুলারই এইরকম করে রাখি, যার ফলে আমরা একটু ঘরের ভেতরে শান্তি এবং তৃপ্তিতে থাকতে পারি। তো এই মারাত্মক গরমের মধ্যে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 10টা, 10:30, 11টা এরকম টাইমে জানালা, পর্দা সব কিন্তু টেনে দেবে। তারপরে যেটা করবে ঘরের লাইটগুলো অফ করে দেবে।
এই যে আমি ঘরের জানালা দরজাগুলো অফ করে দিয়ে সুন্দরভাবে পর্দাগুলো টেনে দিলাম। আর এটা হচ্ছে আমাদের ডাইনিংয়ের বিছানা, যেহেতু আমাদের বেশিরভাগ সময় কিন্তু এই বিছানাটাই কাটে। তো এই জানালাটা দিয়ে প্রচণ্ড রৌদ্র আসে আর প্রচণ্ড তাপ ঢোকে। তো তার জন্য আমি কিছু একটা করব যাতে তাপটা নাও ঢোকে এবং রৌদ্রটা না ঢোকে এবং একটু আরাম পাওয়া যায়। তো দেখতে পেলে জানালা দরজাগুলো সুন্দরভাবে লাগিয়ে দিলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে সুন্দরভাবে ঘরটাকে আগে প্যাঁচা করে একটু মুছে নেব, মানে বেশি করে জল দিয়ে দিয়ে ঘরটা মুছে নেব। তাহলে কিন্তু এই ঘরের যে ঠান্ডা আবহাওয়াটা সেটা কিন্তু দরজাটা লাগিয়ে দিলে একটুখানি বন্দি হয়ে থাকবে, তার জন্য ঘরটা কিন্তু অনেকক্ষণ ধরে ঠান্ডা থাকবে। তারপরে তোমরা যেটা করবে এবং আমি যেটা করি, এই যে দেখো এক গামলা জলের মধ্যে ভালো করে চাদরটা কিন্তু চুবিয়ে নিয়েছি। এরকম 2-3টে চাদর যদি থেকে থাকে, তোমাদের যতগুলো জানালা থাকবে সব জানালা যদি এরকমভাবে একটা করে চাদর এরকম ভিজিয়ে দিয়ে তোমরা এই যে এই পদ্ধতিতে যদি তোমরা মেনটেন করতে পারো, তাহলে কিন্তু এসির মতনই ঘরটা কিন্তু ঠান্ডা থাকবে। আর বাইরে থেকে যে রোদ্রুর তাপটা সেটা কিন্তু আমার ঘরের ভেতরে আসবে না, সেই কারণে আমার ঘরটাও কিন্তু গরম হবে না। আর ওই যে বললাম এসির মতো ঠান্ডা হাওয়াও থাকবে, আর ঘরটাতে আমরা আরাম করে সবাই মিলে একসঙ্গে কাটাতে পারবো। তো এইভাবেই আমরা থেকে থাকি। তো গাইস চলো। তো গাইস এখন ঘড়ির কাঁটায় বাজে 4টে, আর এত রৌদ্রতে তোমাদের আর কি বলবো, দুপুরবেলা একটু ছিল ভিডিওর কাজ এবং ভিডিও আপলোডের কাজ, সেটা কমপ্লিট করে দুপুরের কাজ কমে উঠুন ঘর দর ঝাড় দিয়ে আর খেয়ে দিয়ে না ওই যে কলপারে বাসন এক গাদা ঢিপ দিয়ে রেখেছি, সেগুলোই হচ্ছে মাজবো। তারপরে হচ্ছে আবার গা ধুয়ে নিব, মানে প্রচুর গরম লাগছে। তো গাইস যেটা হচ্ছে মেয়ের বান্ধবী, তো ওনারা গেছিলো আইসক্রিম কিনতে, তো চলো আইসক্রিম নিয়ে এসেছে, তো এখন খাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের নতুন ঘরটায় কাদা করা হচ্ছে। আর তোমাদের দাদা ভাই রোদ দুপুর কোনো কিছু লাগে না, ও কাজ পেলে, তো এই রোদ্রের মধ্যে উনি কাদা করছে। যাই হোক, আর এই যে মেয়ে দিল আইসক্রিম, তাই না আইসক্রিম না। সো গাইস মেয়ে গেছিলো একটা আইসক্রিম আনতে, তো এই গরমে ও দোকান পর্যন্ত গেছিলো। তো এই গরমে আইসক্রিম ছাড়া মানে কোনো কিছু ঠান্ডা মানে কী করে করবো, সেই জন্য যে আইসক্রিম খেয়ে নিয়েছি। মানে আইসক্রিম মানে খেলে একটু জানটা একটু ভেতরটা শান্তি হয়, যদিও গরমটা কম লাগে তা নয়। আর এই গরমের সময়টা কিন্তু আইসক্রিম খাওয়া হয়। মানে আমাদের কি বলতো ভেতরে বাড়ি, তো সেই জন্য আমরা রেগুলার খেতে পারি না, মানে শখে বেঁকে যদি রাস্তাধারে বেরোয় তবেই তখন আমরা খেতে পাই, তাছাড়া আমাদের কপালে জোতে না, কারণ এত ভেতরে বাড়ি, রাস্তা দিয়ে কোনো কিছু গেলে আমাদের ডাক দিতে মানে সব জিনিস পেরিয়ে চলে যায় অনেকটা দূর, তারপরে থাক ব্যর্থ হয়ে তখন ঘুরেই আসতে হয়। তো কার কার আইসক্রিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর আমাদের বাড়ি চলে এসো সবাইকে আইসক্রিম খাওয়াবো, মৌলি খাওয়াবে সবাইকে আইসক্রিম, যেহেতু ও আইসক্রিম খেতে ভালোবাসে না, ওর ভাগেটা তোমাদের দিয়ে দেবে। কারণ তুমি ভালোবাসো আইসক্রিম খেতে? আমি দিব না। কে তোমাদের দা? তুই তোমাদের চামচ দিস, আমার চামচ কোথায়? চামচ নেই, আইসক্রিমটা কিভাবে খাবো বুঝতেই পারছি না। খুব সুন্দর বাতাস আসছে মাঠে থেকে, আইসক্রিমটা খেয়ে মন হচ্ছে জানটা ঠান্ডা হয়ে গেল, আবার এদিকে মাঠের বাতাসও আসছে। আমি কিন্তু তাদের বাড়ি চলে যাবো। ভূত ফ্রিজে রেখে আছে, একটা খেয়েছো আর না। তোমাদেরকে একটা জিনিস দেখায়, ছোটোবেলার থেকে এগুলোতেই আমরা সাবান মেখে বড় হয়েছি। তো এটা হচ্ছে ধুদলের ছোবা, তো সেই ছোবাটাকে এখন ছাড়ানো হবে এবং এটাতেই হচ্ছে সাবান মাখা হয়, খুব সুন্দর। তো মানে বাজারে কেনা ছোবা থেকেও খুব ভালো হয়। তো এর ভেতরে এই যে বীজগুলো রয়েছে, মানে বীজ আছে এই যে দেখতে পাচ্ছ, তো সেই বীজগুলো যদি ছড়িয়ে দেওয়া হয় না, তাহলে কিন্তু অটোমেটিক হয়ে যায়। তো জল তো কিছু লাগে না, এমনি জঙ্গলের মধ্যেই হয়ে যায়। তো আজ সকালবেলায় আমি ওইদিকে হাঁটতে গেছিলাম বলতে এমনি বাবা ছুটি ভাঙছিল, সেই ডাঁঠাগুলো কুড়াতে দেখছি একটা গাছে এরকম ঝুলন্ত অবস্থায় আছে, সেটাকে সকালবেলা পেরে নিয়ে এসেছি। তো পেরে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, ছাড়ানোর আর সময় হয়েছিল না। তো চলো এটাকে এখন ছাড়িয়ে গায়ে সাবান মাখার মতো উপযুক্ত করে নিই। তো গাইস যাই হোক, খুব তিতো, মানে এই জিনিসটাতে হাত দেওয়ার পর অন্য কিছুতে যদি হাত দাও তাহলে কিন্তু সবটাই তিতো হয়ে যাবে, এবং এইটা ছাড়াতে গিয়ে
যদি নাকের মধ্যে ওই অক্সিজেনটা যায় তো ওই অক্সিজেনটা থেকে কিন্তু একদম পুরো ভেতরটা তিরোতিত হয়ে যাবে। তো গাইস যাই হোক, চলো এখন এটাকে ছাড়াই। তো গাইস এই যে দেখতে পাচ্ছ ছোবাটাকে এখন সুন্দর করে ছাড়িয়ে নিয়ে এখন সাবান মাখার মতো উপযুক্ত করে ফেলেছি। তো এটাকে সার্ফ জলে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতো, আর ওর যে তিতো ভাবটা সেটাও কিন্তু চলে যাবে। আর ভিজিয়ে রাখার ফলে বিচনগুলো ভেতর থেকে বেরিয়ে যাবে এবং ছোবাটাও নরম হবে, তারপরে কিন্তু সাবান মাখতে খুব সুন্দর লাগবে। তো এইরকম ছোবাতে কে কে সাবান মেখেছো অবশ্যই জানিও কিন্তু। এই যে তারপরে যেটা করব সেটা হচ্ছে এই যে ঘর দুয়ারগুলো সুন্দরভাবে ঝাড় দিয়ে কিন্তু আমি আগেই বের করে নিয়েছি। আর এই যে এখানে ট্যাপে জল ছেড়ে এসেছিলাম, আর আমার যতটুকু জল লাগবে তার থেকে বেশি হয়ে যাচ্ছিল, সেই জন্য দৌড়ে গিয়ে ট্যাপটা বন্ধ করে আসলাম। জানো তো জলের জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু কত কত জল অপচয় করে ফেলি। তো যেগুলো মানে সত্যি কথা বলতে আমি সেরকমভাবে জল মানে অপচয় করি না, যতটুকু পারি আমার ব্যবহার হয় বাকিটা আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করি। কারণ জল একদিন এমন হয়ে যাবে জলের ভাগটা কমে যাচ্ছে, সেজন্য আমাদেরকে কিন্তু সতর্ক হয়ে চলতে হবে। তো এই যে এখানে আমার যেটা করেছিলাম সেটা হচ্ছে মেয়ে দুটো জামা ছিল, সেই জামাটা কেচেছিলাম, সেই জলটা ছিল। আর একটুখানি ট্যাপের জল নিয়ে কিন্তু এই যে ধুলো উঠছিল সেই ধুলোগুলো যাতে না উড়ে উড়ে ঘরে ঢোকে সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন হচ্ছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 5টা। তো সকাল থেকে বিকেলের ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগে তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে এবং আমার আজকের ব্লগে কোন কথাটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই যে দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় 5টা বাজে, আর আমার এখন কাজ বাজ কমপ্লিট হয়ে তারপরে 5:30 বেজে যায় কাজ পুরো কমপ্লিট করতে। তারপরে যেটা করি সন্ধেবেলায় একবারে গা হাত পা ধোয়ার পর আর কিছু খাই না, একেবারে সন্ধে দিয়ে তারপরে রুটি টুটি বানিয়ে চলে যায় পাড়ার মন্দিরে কীর্তন করতে। তো গাইজ যাই হোক, এদিকে আমার বিকেলবেলায় সার্ফ টার্ফ কেচে নিয়ে আমি গা হাত পা ধুয়েও নিয়েছিলাম, আর ঘড়ি কাঁটায় বেজে গেছে 6:30। তো গাইজ এখন সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে নিয়ে চলে যাব আমাদের মন্দিরে কীর্তন করতে। এই ছিল আজকের ডেলি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ তবে এখানেই শেষ করলাম ব্লগটা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। টাটা, বাই বাই।